আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। শুরুতেই জানিয়ে দিচ্ছি মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুলিশের প্রতি আস্থা ফিরেছে সাধারণ মানুষের, পর্যায়ক্রমে মাঠ থেকে তুলে নেওয়া হবে সেনাবাহিনী, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা পুলিশ বাহিনীকে একটা সুশৃঙ্খল অবস্থায় ফেরত নিয়ে আসতে পেরেছি বলে আমাদের এখন বিশ্বাস জন্মেছে। তো সেই অবস্থায় আমরা পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করার জন্য উদ্যোগ নিচ্ছি। দুদক পুনর্গঠন সহ একগুচ্ছ সুপারিশ টিআইবির, প্রধানমন্ত্রীর আশ্বাস। বগুড়া সিটি কর্পোরেশন ও নতুন 5 উপজেলার অনুমোদন। শিক্ষার মান উন্নয়নে জিডিপির 5% ব্যয়ে সরকার প্রস্তুত, জানালেন শিক্ষামন্ত্রী। শিক্ষার মান নিয়ে হতাশা প্রকাশ। দেশে হাম ও উপসর্গে আরও 12 শিশুর মৃত্যু, নতুন করে আরও 1,500-এর বেশি আক্রান্ত। এবং শাপলা চত্বরে গণহত্যার তথ্য গোপন, দীপুমণি, মোজাম্মেল বাবু, ফারজানা রূপাকে 14 মে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। আগামী তারিখে আমরা হয়তো আমাদের এই কেসে সোনেরেস্ট দেখাবো এবং সেখানে দেখানোর পরে তাদেরকে আমরা সেফ হোমে নিয়ে আমাদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করব। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং পুলিশ বাহিনীতে শৃঙ্খলা ফিরে আসার প্রেক্ষাপটে মাঠ থেকে পর্যায়ক্রমে সেনাবাহিনী তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই তথ্য জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, মাঠ পর্যায়ে থাকা সেনাবাহিনীর সদস্যদের পর্যায়ক্রমে তুলে নেওয়া হবে। সচিবালয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরিবেশ সংক্রান্ত আইন ও বিধিমালা অনুসরণ করে সীমিত পরিসরে সিলেট ও সুনামগঞ্জের পাথর কোয়ারি ইজারা দেবে সরকার। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। সিলেট বিভাগের পাথর ও বালু মিশ্রিত পাথর কোয়ারির অবস্থা ও করণীয় বিষয়ে বৃহস্পতিবার সচিবালয়ে সভা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সভায় পাথর কোয়ারির ইজারা দেওয়ার পরিবেশগত দিক যাচাইয়ের জন্য সিলেট বিভাগীয় কমিশনারকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়। সিলেট সুনামগঞ্জের ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এলাকা বাদ দিয়ে সীমিত পরিসরে দেওয়া হবে পাথর কোয়ারির ইজারা। ফিজিক্যালি স্পটগুলো দেখে যে নদীগুলো সিলট্রেট হয়ে যাচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে, যেখানে ওয়াটার ব্যারিকেড হয়ে যাচ্ছে, পাথর এবং বালি জমা হয়ে, সেগুলো পরীক্ষা করবে। আর যে সমস্ত জায়গায় নদী ভাঙ্গনের কারণে আমাদের সীমান্ত পরিবর্তন হয়ে যাচ্ছে, সেটা পরীক্ষা করবে। কি পরিমাণে, কত গভীরতায় এই পাথরগুলো উত্তোলন করলে পরিবেশ সংরক্ষণ করা হবে, আহরণ করলে, সে ব্যাপারে সাজেশন দিবে। আমরা যাই করব আইন মেনে এবং আদালতের রায়কে মাথায় রেখে সম্মান জানিয়ে আমরা বিধি মোতাবেক করার চেষ্টা। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ এখন অনেকটাই শৃঙ্খলা ফিরে এসেছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে সেনাবাহিনীকে মাঠ থেকে প্রত্যাহার করা হবে। নির্বাচিত সরকার, রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণ করেছে। আমরা পুলিশ বাহিনীকে একটা সুশৃঙ্খল অবস্থায় ফেরত নিয়ে আসতে পেরেছি বলে আমাদের এখন বিশ্বাস জন্মেছে, জনমনেও বিশ্বাস জন্মেছে। তো সেই অবস্থায় আমরা পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করার জন্য উদ্যোগ নিচ্ছি। ছোট বড় সকল অপরাধীকে আইনের আওতায় আনার কথা বলেন সালাউদ্দিন আহমদ। দাগী আসামি, মাদক সংক্রান্ত, সন্ত্রাসবাদী বা জুয়া এবং অস্ত্রধারী, এগুলো অ্যারেস্ট হচ্ছে। চলমান অভিযানের ফলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান উন্নতি হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আইনের ঊর্ধ্বে তো কেউ নয়। বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা। 2028 সালে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক কনফারেন্সে বাংলাদেশে আয়োজনের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নীতিগত সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা জানান। তিনি বলেন, সরকারের দুর্নীতি বিরোধী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি ও করণীয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। এ সময় দুর্নীতি দমনে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ, জবাবদিহিতা বৃদ্ধি এবং সুশাসন নিশ্চিত করতে সরকারকে বিভিন্ন পরামর্শ দিয়েছে সংস্থাটি। দুদকের দ্রুত পুনর্গঠনের প্রয়োজনীয়তার বিষয়েও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে জানান ডক্টর ইফতেখারুজ্জামান। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনফারেন্স হয় প্রতি 2 বছর পর পর। টিআইবির পক্ষ থেকে আমরা মনে করেছি সরকারের বাংলাদেশের জন্য এটা একটা উপযুক্ত সময়
2028-এর যে কনফারেন্সটি হবে সেটি বাংলাদেশে হোস্ট করা উচিত। এই প্রস্তাবটি নিয়ে আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি, তিনি এক বাক্যে আমার সাথে একমত হয়েছে। বগুড়া সিটি কর্পোরেশন ও 5টি নতুন উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি। বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকারের 120তম বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বগুড়া নিয়ে দেশে সিটি কর্পোরেশনের সংখ্যা হবে 13টি, আর নতুন এই 5টি নিয়ে দেশে উপজেলার সংখ্যা হবে 500টি। নতুন উপজেলাগুলো হলো বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে মোকামতলা, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভাগ করে মাতামুহুরী, ঠাকুরগাঁওয়ের সদর উপজেলাকে ভাগ করে রুহিয়া ও ভুল্লি এবং লক্ষ্মীপুরের সদর উপজেলাকে ভাগ করে চন্দ্রগঞ্জ উপজেলা। উত্তরাঞ্চলে আন্তর্জাতিক যোগাযোগ বাড়াতে বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এই লক্ষ্যে বগুড়া এয়ারফিল্ড ও আশপাশের এলাকা পরিদর্শন করেছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিদর্শন শেষে মন্ত্রী জানিয়েছেন, উত্তরাঞ্চলে কোনো আন্তর্জাতিক বিমানবন্দর না থাকায় বগুড়াকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি এখানে আধুনিক ফ্লাইং একাডেমি গড়ার পরিকল্পনাও রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ ওয়াকফ প্রশাসন সাজিফ উদ্দিন আহমদ। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীর কাছে ওয়াকফ প্রশাসনের বর্তমান কার্যক্রম এবং দেশের ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনার সার্বিক চিত্র তুলে ধরেন। প্রধানমন্ত্রী ওয়াকফ সম্পত্তির সঠিক রক্ষণাবেক্ষণ এবং এর আয় থেকে জনকল্যাণমূলক কাজের পরিধি আরও বাড়ানোর বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন। এ সময় ধর্মমন্ত্রী শাহ মোজাম্মেল হোসেন কায়কোবাদ, সংসদ সদস্য শামীম কায়সাল লিঙ্কন এবং ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ উপস্থিত ছিলেন। সরকার দেশের জিডিপির 5% শিক্ষা খাতে বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। বলেন, দক্ষ মানব সম্পদ তৈরি করতেই এই উদ্যোগ। সকালে রাজধানীর বনানীতে এক সেমিনারে এই কথা জানান তিনি। এ সময় ডিজিটাল ক্লাসরুমের বিষয়ে বিগত সরকার ব্যর্থ ছিল বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদি আমিন। বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ইন্টারঅ্যাক্টিভ ডিজিটাল ক্লাসরুম করার দিকে এগোচ্ছে বর্তমান সরকার। বাংলা ইংলিশের বাইরে তৃতীয় যে ভাষার আন্তর্জাতিক মূল্য রয়েছে, সরকার সেটি চালু করবে বলেও জানান তিনি। Our honorable Prime Minister has that vision that we wanna train our children. সমাজ ও রাষ্ট্রে শিক্ষকতা পেশার মর্যাদা ও সম্মান এমন পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে দেশের মেধাবী তরুণরা এই পেশাকে তাদের প্রথম পছন্দ হিসেবে বেছে নেয়। But to become the citizens that the country aspires them to be. Our honorable Prime Minister said he could raise up the GDP investment in the education sector. বিগত সরকারের আমলে শিক্ষা খাতে বিনিয়োগ কখনোই 1.5% বেশি যায়নি। দক্ষ মানব পুঁজি তৈরি করতে শিক্ষায় বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে কাজ করছে সরকার। প্রাথমিক পর্যায়ে শিক্ষা নিশ্চিতের সঙ্গে সঙ্গেও দক্ষতা ও বৃদ্ধি প্রয়োজন। What is the answer? হাম রুবেলা টিকাদান কর্মসূচি চলমান থাকলেও কমছেই না হামে আক্রান্ত শিশুর মৃত্যুর সংখ্যা। সারা দেশে গত 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গে 12 শিশুর মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও 1524 শিশু। বৃহস্পতিবার স্বাস্থ্য কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় নিশ্চিত হামে 1 শিশুর মৃত্যু হয়েছে এবং 15 মার্চ থেকে 7 মে পর্যন্ত নিশ্চিত হামে 57 শিশুর মৃত্যু হয়েছে। নিয়মিত টিকাদান কার্যক্রম আরও শক্তিশালী করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার প্রয়োজন বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। রাজধানীর ডিএনসিসি মিলনায়তনে টিকাদান কর্মসূচি ও সাম্প্রতিক হাম প্রাদুর্ভাব মোকাবেলায় আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে MR ক্যাম্পেইনের আওতায় প্রায় 99% শিশুকে টিকা দেয়া সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, ইউনিসেফ ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা অংশ নেন। 2013 সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের পর পরিকল্পিতভাবে মিথ্যা প্রতিবেদন ও হত্যার তথ্য লুকানোর অভিযোগে
এবার বিচারের মুখোমুখি হচ্ছেন সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবু এবং সাবেক মন্ত্রী দীপুমণি। আগামী 14 মে তাদের হাজিরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারিক প্যানেল এই নির্দেশ দেন। সর্দার রাজীবের রিপোর্টে বিস্তারিত। 2013 সালের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে নারকীয় হত্যাকাণ্ড চালায় আইন শৃঙ্খলা বাহিনী। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাতের আধারে হাজার হাজার রাউন্ড গুলি ছোড়া হয়। বহু মানুষের হতাহতের মধ্য দিয়ে শাপলা চত্বর খালি করা হলেও তৎকালীন আওয়ামী লীগ সরকার তা গোপন করার সব চেষ্টা করে। গণমাধ্যমকে ব্যবহার করে মিথ্যা প্রতিবেদন ও হত্যার তথ্য লুকানো হয়। আপনি দেখেছেন যে গায়ে লাল রং লাগিয়ে পড়ে আছে, যখন পুলিশ যে ডাক দিচ্ছে উঠে দৌড় মারছে, গণমাধ্যমে তথ্য গোপন, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের অভিযোগে সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা এবং সাবেক মন্ত্রী দীপুমণিকে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, শাপলা চত্বরের ঘটনাকে পরিকল্পিতভাবে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছিল। হত্যাকাণ্ডে জড়িত ছাড়াও গণমাধ্যম বন্ধের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। এই 3 জনকে আপাতত আমরা তারা যেহেতু হেফাজতে আছে তাদেরকে আমরা প্রোটেকশন চেয়েছি। আগামী তারিখে আমরা হয়তো আমাদের এই কেসে শো অ্যারেস্ট দেখাবো এবং সেখানে দেখানোর পরে তাদেরকে আমরা সেফ হোমে নিয়ে আমাদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করব এই মামলার স্বার্থে। এর আগে চিফ প্রসিকিউটরের সঙ্গে দেখা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের 10 সদস্যের প্রতিনিধি দল। এ সময় তারা শাপলা চত্বরে নিহতদের প্রকৃত সংখ্যা জাতির সামনে প্রকাশ করার দাবি জানান। রাষ্ট্রযন্ত্র যখন লক্ষ লক্ষ মানুষের উপরে গণহত্যা চালায়, তখন লাশ, আপনারা জানেন, শ্রুতি আছে এবং দেশবাসী, আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে দেশবাসী দেখেছে লাশ গুম করা হয়েছে। জুরাইন কবরস্থানে বেওয়ারিশ লাশ দাফন করা হয়েছে। এই যে আঞ্জুমানে মুফতিল ইসলাম, ওরা অন্যান্য সময় 20-30 জন 40 জন লাশ দাফন করে, ওই মাসে 500-এর কাছাকাছি ওরা লাশ দাফন করেছে। তাহলে এই বেওয়ারিশ লাশগুলো কোত্থেকে আসলো? এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জড়িত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান হেফাজত নেতারা। যেভাবে গণহত্যা চালিয়েছে, এটার গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি যেন দেশবাসী দেখতে পায়, এদেশের আলেম ওলামা যেন দেখতে পায়। সর্দার রাজীব, RTV, ঢাকা। সমস্ত যোগাযোগ মাধ্যমকে সুষ্ঠু নেটওয়ার্কের আওতায় আনতে কাজ করছে সরকার। তথ্যপ্রবাহ সঠিক রাখতে সকল যোগাযোগ মাধ্যমের স্বার্থ বিবেচনা করে নীতিমালা করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রাজধানীর বসুন্ধরা কনভেনশন হলে দেশের কেবল, টেলিভিশন ও ব্রডকাস্টিং শিল্পকে আধুনিক ও প্রযুক্তি নির্ভর পর্যায়ে উন্নত করার লক্ষ্যে আয়োজিত ICBC এক্সপো 2026 অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি। সমস্ত কমিউনিকেশনকে আমরা একটা সুস্থ নেটওয়ার্কের মধ্যে আনতে চাই। অবশ্যই আমরা নিয়ন্ত্রণ করতে চাই না, কিন্তু এক্ষেত্রে সকল অংশীদারদের জন্য একটা সমান্তরাল এবং পারস্পরিক স্বার্থ সম্পন্ন নীতিমালা তৈরি করতে হবে। গণতান্ত্রিক আন্দোলনে হওয়া শহীদদেরকে যারা উপহাস করেছে তাদেরকেই দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে জিয়া শিশু কিশোর সংগঠনের 38তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, গায়ের জোরে 3টি নির্বাচনে তথাকথিত বিজয়ের মাধ্যমে যে দমভক্তি দেখানো হয়েছে তাতে মুক্তিযুদ্ধ ম্লান হয়েছে। এই সংগঠন এরশাদ বিরোধী আন্দোলনে ভূমিকা পালন করেছে। এই সংগঠন গত পতিত গণহত্যাকারী এবং গায়ের জোরে 3টা নির্বাচনের তথাকথিত বিজয়ের মাধ্যমে যে দমভক্তি করেছে তা আমাদের মুক্তিযুদ্ধকে মিলান করেছে। আমাদের গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে উপহাস করেছে। বিএনপি জুলাই সনদকে ধারণ করে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে বিভিন্ন দল থেকে এনসিপিতে যোগদান অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। নির্বাচনের পর বিএনপির আসল রূপ উন্মোচিত হয়েছে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। এ সময় প্রতিবেশী দেশ ভারতে মুসলমানদের ভোটাধিকার থেকে বঞ্চিত করে তাদের উপর নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে বাংলাদেশকে সব সম্প্রদায়ের মানুষের জন্য নিরাপদ রাষ্ট্র হিসেবে গড়ে তোলারও আহ্বান জানান এনসিপির আহ্বায়ক। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় 500 নেতাকর্মী এনসিপিতে যোগদান করেন। নির্বাচনের পরে তাদের আসল রূপ, আসল চেহারা বের হয়েছে। তারা আসলে সংস্কারের প্রতি কখনোই কমিটেড ছিলেন না। এর পার্শ্ববর্তী এলাকা হিসেবে পশ্চিমবঙ্গ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি নির্বাচনের আগে কয়েক লাখ ভোটারের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে, তাদেরকে ভোটদান থেকে বিরত রাখা হয়েছিল। তাদের অধিকাংশই ছিল মুসলমান এবং মতুয়া সম্প্রদায়ের। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের নিরাপত্তা এবং নাগরিক অধিকার নিশ্চিতের দায়িত্ব আমাদেরকে নিতে হবে। আগামী 5 বছরে কমপক্ষে 20,000 কিলোমিটার খাল পুনঃখনন করার কথা জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদউদ্দিন চৌধুরিয়ানী। দুপুরে চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনযোগ্য খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, নির্বাচন হয়েছে 2 থেকে 2.5 মাস হলেও এর মধ্যে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে জাগরণ সৃষ্টি হয়েছে। চাঁদপুর 3 আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, বিএনপির কেন্দ্রীয় নেতা লায়ন হারুন ও রশিদ সহ প্রশাসনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এই কর্মসূচির মাধ্যমে আমাদের মেইন টার্গেট যেটা, আগামী 5 বছরে কমপক্ষে 20,000 কিলোমিটার খাল আমরা পুনঃখনন করব, যার থেকে সম্পূর্ণ সুবিধা আমরা এদেশের জনগণের প্রয়োজনে, জনস্বার্থে আমরা গ্রহণ করব। সৌর বিদ্যুতে বিপ্লব আনতে নীতিগত সহায়তার আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বাংলাদেশ ত্রিনমূর্তি সম্মেলন কেন্দ্রে বিদ্যুৎ, জ্বালানি ও ইনফ্রাস্ট্রাকচার এক্সপো উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বাংলাদেশ এখন সৌর বিদ্যুতে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। করের চাপ কমিয়ে উদ্যোক্তাদের সাশ্রয়ীভাবে সোলার প্রকল্প বাস্তবায়নে নীতিমালা চূড়ান্ত হচ্ছে বলেও জানান তিনি। এক্সপোতে 12টি দেশের প্রায় 140টি কোম্পানি ও প্রতিষ্ঠান অংশ নিয়েছে। সরকার আগামী 5 বছরে অন্তত 10,000 মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন করতে চায় বলে মন্তব্য করেন মন্ত্রী। এবারে খেলার খবর। চলতি বছর সাদা বলের ব্যস্ত সূচি শেষে এবার লাল বলের ক্রিকেটে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়েই শুরু হচ্ছে নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র। আর এই চক্রে বড় লক্ষ্য নিয়ে এগোতে চায় অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দল। এদিকে মাস 2 আগে টি-20 সিরিজ হারা পাকিস্তান এবার লাল বলের সিরিজ জিতে ঘুরে দাঁড়াতে চায়। শুক্রবার মিরপুরে ম্যাচ শুরু সকাল 10টায়। বিস্তারিত জানাচ্ছেন কাজী মাহিম হাসান। টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন মিশন। পাকিস্তানের বিপক্ষে দারুণ ছন্দে থাকা টাইগাররা সাদা বলের পর এবার লাল বলেও সিরিজ নিজেদের করে নিতে প্রস্তুত। সেই আত্মবিশ্বাসের গল্পই যেন শোনালেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগের টেস্ট চক্রে 7ম স্থানে শেষ করা দলটি এবার চোখ রাখছে তালিকার 4 কিংবা 5 নম্বরের দিকে। এবছর টার্গেট থাকবে, আমার মনে হয় যে তার থেকে আরেকটু যদি বেটার পারফর্ম করতে পারি, 4-5 এরকম যদি শেষ করতে পারি খুবই ভালো লাগবে। চ্যালেঞ্জ আছে, বেশ কিছু অ্যাওয়ে ট্যুর আছে যেটা আমাদের জন্য একদমই নতুন হবে। অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা আছে, বাট আমার মনে হয় যে সিরিজগুলো আমাদের হোমে আমরা খেলবো এগুলো খুব ইম্পর্টেন্ট এবং অপোনেন্টের স্ট্রেংথ অনুযায়ী আমরা ওই ধরনের কন্ডিশন তৈরি করার চেষ্টা করব উইকেটের, স্পেশালি উইকেটের ক্ষেত্রে। হোম কন্ডিশনে নিজেদের পেস ডিপার্টমেন্ট নিয়ে বাড়তি আত্মবিশ্বাস অধিনায়কের কণ্ঠে। টস বড় ফ্যাক্টর, সাথে মিরপুরের উইকেটের আচরণ নিয়েও শঙ্কায় টাইগার ক্যাপ্টেন। তবে দিন শেষে একটি স্পোর্টিং উইকেট চাওয়া শান্তদের। তাসকিনের ফেরা দলের জন্য বাড়তি স্বস্তির। তাসকিন যখনই টিমে থাকে ক্যাপ্টেনের জন্য সহজ হয়ে যায়, টিমের জন্য অনেক বাড়তি একটা এফোর্ট পাই আমরা সবসময় তার কাছ থেকে। সো ওই আশা করেই তাসকিন আবার আসছে এবং আমি আশা করবো যে এই সিরিজটাও ভালো করবে। অন্যদিকে দীর্ঘদিন পর টেস্ট খেলতে নামা পাকিস্তানও বেশ আত্মবিশ্বাসী। অধিনায়ক শান মাসুদের কণ্ঠে বাংলাদেশের বন্দনা। টাইগারদের পেস ডিপার্টমেন্ট নিয়ে বাড়তি নজর সফরকারীদের। তবে মিরপুরে উইকেটে পেস ও স্পিন দুই ধরনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তার দল। বাংলাদেশের পেস অ্যাটাক মুগ্ধকর। তারা রাওয়ালপিন্ডিতে সিরিজ জিতেছিল। তাদের দারুণ স্কিল আছে, আমরা তুলনায় যেতে চাই না। ওদেরও কোয়ালিটি আছে,
আছে আমাদেরও কোয়ালিটি আছে। কন্ডিশন কেমন হবে তা অনুমিত। পাকিস্তানেও এমন কন্ডিশনই থাকে, এটা আমাদের জন্য বড় সুযোগ। শক্তিশালী টাইগারদের শক্তিমত্তার বিপরীতে নিজেদের সক্ষমতার জানান মাঠেই দিতে চান পাকিস্তান অধিনায়ক। কাজী মাহিম হাসান, RTV, ঢাকা। বিপিএলের 12তম আসরে ফিক্সিং ইস্যুতে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় এক ক্রিকেটার সহ 5 জনকে সাময়িক নিষিদ্ধ করেছে বিসিবি। এছাড়া বিপিএলের গত 2 আসরে নজিরবিহীন দুর্নীতি ও অনিয়মের তথ্য ফাঁস করে দিলেন বর্তমান সভাপতি তামিম ইকবাল। শুধু গত আসরেই 16 কোটি টাকা লোকসান করেছে বিসিবি। বোর্ডের সঙ্গে চুক্তি ছাড়াই বিপিএল খেলেছে সিলেট ও নোয়াখালীর ফ্র্যাঞ্চাইজি। শুধু তাই নয়, ব্যাংক গ্যারান্টি পুরোপুরি না নিয়ে গণমাধ্যমে মিথ্যা তথ্য দিয়েছেন সাবেক 2 সভাপতি আমিনুল ইসলাম ও ফারুক আহমেদ। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। বিপিএল নিয়ে লঙ্কাকাণ্ড বিসিবিতে, হাটের হাড়ি ভাঙলেন সভাপতি তামিম। এই লাস্ট বিপিএলে বা বিসিবির মনে হয় 14 থেকে 16 কোটি টাকার মধ্যে লস হয়েছে, এরকমই কিছু, রাইট? ব্যাংক গ্যারান্টিতে অনিয়ম, কোন রকমের চুক্তি ছাড়াই 2টি ফ্র্যাঞ্চাইজিকে অবৈধভাবে খেলানোর অভিযোগ প্রমাণিত। নিয়ম আছে 10 কোটি টাকা ব্যাংক গ্যারান্টি দিতে হবে, আমি ওই জিনিসটা না মেনে তাকে 2 কোটি টাকা ব্যাংক গ্যারান্টির নিয়ে পুরো টিমটা ওকে দিয়ে দেওয়ার পর সে এন্ড অফ দ্য ডে প্লেয়ারদের পেমেন্ট করছে না। আমি যদি এই লিবার্টিটা পাই, আমি তো জানি যে এটা আমি করব আর বিসিবি পে করবে। কেন আপনারা এই টিমগুলোকে দিচ্ছেন যাদেরকে নিয়ে অবজেকশন আছে? এটার পিছনে কি রিজনস, কারা এটার সাথে জড়িত, এই জিনিসগুলা তুলে ধরা ইট ইজ ভেরি 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 হাই টাইম। এমন অনিয়ম চলতে থাকলে বিপিএল আয়োজন অর্থহীন। আমি জানি না, আমি সামনে যদি ইনশাল্লাহ আমরা যদি দায়িত্ব আসি, আমার যেটা ইচ্ছা আমি একদম পরিষ্কার বলতে, যদি আমরা প্রপার ফ্র্যাঞ্চাইজ না পাই, আমার কাছে মনে হয় না যে বিপিএলটা করা উচিত আমাদের। এসবের দায় নিতে হবে বুলবুল ও ফারুককে। যদি একটা আলাদা কমিটি, যদি ওখানে ওনারা থেকে থাকেন, তাহলে এই অ্যাকাউন্টেবিলিটি তাদেরও নিতে হবে। যদি তাদের ওই সিজনসগুলোয় ভুল হয়ে থাকে, অবশ্যই নিতে হবে। ভবিষ্যতে বোর্ডে এলে প্রয়োজনে বিদেশি কোম্পানিকে আয়োজনের দায়িত্ব দেওয়ার কথা জানান তামিম। ইন্টারন্যাশনালি দেয়ার আর এজেন্সিজ, দেয়ার আর যারা এই জিনিসগুলো লুক আফটার করে। যদি অ্যাজ ইন্ডিভিজুয়ালস উই থিঙ্ক দ্যাট উই আর নট ডুইং আ ফেয়ার জব, উই উইল ট্রাই অ্যান্ড গেট হেল্প। বিপিএল ফিক্সিং কাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় ক্রিকেটার অমিত মজুমদার সহ 5 জনকে সাময়িক নিষিদ্ধ করেছে বিসিবি। বাকি 4 জন হলেন টিম ম্যানেজার লাবলুর রহমান, ফ্র্যাঞ্চাইজির সহমালিক তহিদুল হক তহিদ, টিম ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিকী। এছাড়া বিপিএলের 9ম, 10ম ও 11তম আসরে দুর্নীতির সাথে জড়িত থাকার অভিযোগে সাবিনুর রহমানের বিরুদ্ধে বহিষ্কারাদেশ জারি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। রাতের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পুলিশের প্রতি আস্থা ফিরেছে সাধারণ মানুষের, পর্যায়ক্রমে মাঠ থেকে তুলে নেওয়া হবে সেনাবাহিনী, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুদক পুনর্গঠন সহ একগুচ্ছ সুপারিশ টিআইবির, প্রধানমন্ত্রীর আশ্বাস। বগুড়া সিটি কর্পোরেশন ও নতুন 5 উপজেলার অনুমোদন। শিক্ষার মান উন্নয়নে জিডিপির 5% ব্যয়ে সরকার প্রস্তুত, জানালেন শিক্ষামন্ত্রী। শিক্ষার মান নিয়ে হতাশা প্রকাশ। দেশে হাম ও উপসর্গে আরও 12 শিশুর মৃত্যু, নতুন করে আরও 1,500-এর বেশি আক্রান্ত। এবং শাপলা চত্বরে গণহত্যার তথ্য গোপন, দীপুমণি, মোজাম্মেল বাবু, ফারজানা রূপাকে 14 মে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।